কারণ বাংলাদেশেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই ভোটের সঙ্গে ভয়, সহিংসতা ও অস্ত্রের সম্পর্ক দৃশ্যমান হচ্ছে। নিরাপত্তাহীনতা, রাষ্ট্রের নিয়ন্ত্রণহীন অস্ত্র, পলাতক অপরাধী এবং নির্বাচনী মাঠে আস্থার সংকট। গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের থানা, ফাঁড়ি ও নিরাপত্তা বাহিনী থেকে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র এখনও উদ্ধার না হওয়া শুধু আইন শৃঙ্খলার ব্যর্থতার গল্প নয়, এটি রাষ্ট্রের ভবিষ্যৎ রাজনৈতিক প্রক্রিয়ার জন্য এক গভীর সতর্কবার্তা। হাজারের বেশি আগ্নেয়াস্ত্র, লক্ষ লক্ষ গুলি যখন সমাজের ভেতর ছড়িয়ে থাকে, তখন নির্বাচন কাগজে কলমে যতই অবাধ বলা হোক না কেন, বাস্তবে তা হয়ে ওঠে ভয়ের ছায়ায় পরিচালিত একটি প্রক্রিয়া। প্রার্থীরা নিরাপত্তাহীনতায় ভোগেন, ভোটাররা আতঙ্কে থাকেন, আর ক্ষমতাবান গোষ্ঠী এই শূন্যতার সুযোগ নেয়। এই সময়ের আরেকটি বড় বাস্তবতা হলো কারাগার থেকে পালিয়ে যাওয়া শত শত দাগী আসামি এখনও অধরা। হত্যা, সন্ত্রাস, চরমপন্থা ও জঙ্গিবাদের সঙ্গে যুক্ত ব্যক্তিরা যখন দীর্ঘ সময় ধরে ধরা না পড়ে, তখন নির্বাচন ঘিরে সহিংসতার আশঙ্কা শুধু অনুমান নয়, প্রায় অনিবার্য বাস্তবতা হয়ে ওঠে। প্রশাসনিক বৈঠক, উচ্চ পর্যায়ের আলোচনা, যৌথ বাহিনীর কথা সবই হচ্ছে, কিন্তু সাধারণ মানুষের মনে যে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে সেটি খুবই সহজ: এই নির্বাচন কি সত্যি নিরাপদ হবে? এই প্রেক্ষাপটে রাজনৈতিক নেতৃত্বের নিরাপত্তা প্রশ্নটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই মুহূর্তে আবেগের চেয়ে বাস্তবতা বেশি গুরুত্বপূর্ণ। এখানে প্রোটোকলের চেয়ে প্রোটেকশন অনেক বেশি জরুরি, এবং সেটি শুধু ব্যক্তির জন্য নয়, সামগ্রিক রাজনৈতিক স্থিতিশীলতার জন্যও। মিডিয়ার ভূমিকাও এই সময়ে নতুন করে ভাবার দাবি রাখে। রাজনীতিবিদদের ব্যক্তিগত চলাচল, ব্যক্তিগত সময়কে লাইভ কন্টেন্টে পরিণত করা শুধু পেশাগত সীমা অতিক্রম করে না, বরং নিরাপত্তা ঝুঁকিও বাড়ায়। গণতন্ত্রের মিডিয়ার দায়িত্ব নজরদারি করা, কিন্তু নজরদারি আর অতি সর্বস্ব উপস্থিতির মধ্যে পার্থক্য আছে। এই সংযম না থাকলে মিডিয়াও অনিচ্ছাকৃতভাবে অস্থিতিশীলতার অংশ হয়ে উঠতে পারে। বাংলাদেশেও আন্তর্জাতিক দৃষ্টি রয়েছে, প্রত্যাশা রয়েছে একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের। এই প্রত্যাশা শুধু ভোটের দিনের জন্য নয়, বরং তার আগের মাসগুলোতে রাষ্ট্র কিভাবে আইন শৃঙ্খলা, অস্ত্র নিয়ন্ত্রণ ও রাজনৈতিক সহিংসতা মোকাবিলা করে তার উপর নির্ভর করে। আজকের বিশ্বে নির্বাচন আর কেবল অভ্যন্তরীণ বিষয় নয়, এটি অর্থনীতি, বিনিয়োগ, কূটনীতি এবং আন্তর্জাতিক আস্থার সঙ্গে সরাসরি যুক্ত। মিয়ানমারের অভিজ্ঞতা দেখিয়ে দিচ্ছে, নিয়ন্ত্রিত নির্বাচনের মাধ্যমে সাময়িক বৈধতা তৈরি করা গেলেও দীর্ঘমেয়াদে তা সংকট আরও গভীর করে। বাংলাদেশ যদি সত্যি একটি ভিন্ন পথে হাঁটতে চায়, তাহলে নির্বাচনকে কেবল সাংবিধানিক বাধ্যবাধকতা হিসেবে না দেখে রাষ্ট্র পুনর্গঠনের একটা সুযোগ হিসেবে দেখতে হবে। এই পুনর্গঠনের প্রথম শর্ত নিরাপত্তা। অবৈধ অস্ত্র উদ্ধার, পলাতক সন্ত্রাসীদের গ্রেপ্তার, রাজনৈতিক সহিংসতার সংস্কৃতি ভাঙা, এসব ছাড়া কোনো নির্বাচনই উৎসবমুখর বা বিশ্বাসযোগ্য হতে পারে না। দ্বিতীয় শর্ত আস্থা। জনগণ যদি মনে করে ভোট দিয়ে কিছু বদলানো সম্ভব, তবেই গণতন্ত্র অর্থবহ হয়। আর তৃতীয় শর্ত সংযম। রাজনৈতিক দল, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং মিডিয়া সবার জন্যই। মিয়ানমারের আজকের নির্বাচন আমাদের সামনে একটি আয়না ধরেছে। এই সময়ের এই নির্বাচন একটা বড় আয়না আমাদের জন্য। সেই আয়নায় আমরা শুধু প্রতিবেশীর চেহারা দেখছি না, নিজেদের ভবিষ্যতের সম্ভাব্য একটা প্রতিচ্ছবিও দেখতে পাচ্ছি। প্রশ্ন হলো, আমরা কি সেই আয়না থেকে শিক্ষা নেব, নাকি আবারও ভোটের আয়োজন করে গণতন্ত্রের আত্মাকে উপেক্ষা করব? এই প্রশ্নের উত্তর শুধু নির্বাচনের দিন নয়, তার আগের প্রতিটি সিদ্ধান্তে লেখা হচ্ছে। এই বাস্তবতার সবচেয়ে বড় শিক্ষা হলো, গণতন্ত্র কোনো একদিনের আয়োজন নয়, এটা একটি ধারাবাহিক রাজনৈতিক আচরণ। আজ যদি অস্ত্র, সন্ত্রাস আর ভয়ের সংস্কৃতিকে প্রশ্রয় দেওয়া হয়, তবে আগামীকাল ভোটকেন্দ্রে তার প্রতিফলন ঘটবেই। রাষ্ট্র যখন অপরাধীদের মোকাবেলায় দ্বিধাগ্রস্ত থাকে, তখন সাধারণ নাগরিক ধীরে ধীরে রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নেয়।